যারা এবার শুকনো ঢোকিলে কি যে হবে কে জানে। মাইকে অ্যানাউন্স হতেই একের পর এক প্রতিযোগিতায় সবাই চলে আসে। সারিবদ্ধভাবে পেইন্টিং এর ব্যবস্থা করা। স্টেজে দাঁড়িয়ে সামনের দিকে চোখ রাখে, মায়াকে রেখে পিয়াসকে খুঁজছে। ওদের পাশেই মৌয়ের দিকে স্থির চোখে তাকিয়েছিল পিয়াস। মৌ মিষ্টি হাসলো শুধু। অতঃপর চোখ গেল বীরের দিকে। বীর সৌজন্যমূলক হাসি দিয়ে বুঝিয়ে দিল। বেস্ট অফ দ্য লাক। মৌ মুখ ভেঙচি দিয়ে চোখ সরালো। বীরের হাসি হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাশ থেকে হেসে দিল যারা। বীর যারার দিকে তাকালো। যারা সাথে সাথেই মুখটা বন্ধ করে নিল। সবাই পেন্টিং এ ব্যস্ত। এদিকে মায়া একবার হাত ঘড়ি দেখে নিল। এর মাঝেই মায়ের কাছে আসলো তারেকের মেসেজ, তাতে লেখা। মিসেস সোনালি শিবচরের দিকে রওনা দিয়েছেন। মায়া ভ্রুকুটি করেই লিখল, আমি মন্ত্রীমশাইয়ের পাশে বসে আছি। এখন বের হওয়া সম্ভব না। তুমি স্পাইম্যানকে কল দিয়ে বলো পিছু নিতে। আমি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি। তারেকের উত্তর আসলো। ওকে ম্যাম। পেন্টিং শেষ হতেই জাজেরা দেখলো সবাই পেন্টিং। জাজদের মধ্যে একজন ছিলেন ফরেনার, তিনি আসলে মতামত দিবেন। সবশেষে তিনি জানালেন বিজয়ী অন্য একটি মেয়ে। আর দ্বিতীয় হয়েছে মৌ। এটা শুনে মনটা ক্ষুণ্ণ হলো ময়ের। তবে বেশিক্ষণ মনক্ষুণ্ণ থাকলো না। পিয়াস বসা থেকে দাঁড়িয়ে হাততালি দিল। এটা দেখে হেসে দিল সকলে। পিয়াস গিয়ে দাঁড়ালো মৌয়ের পাশে। মৌয়ের কানে কানে বলে, বলেছিলাম না পাশে থাকবো, প্রথম হও বা না হও আমার সমস্যা নেই, তুমি নিজ চেষ্টা করেছো, এটাই আমার জন্য অনেক। মৌ হাসলো শুধু। মায়া, রাজবীর যারা এরা এগিয়ে আসলো মৌ হতে। মৌয়ের হাতে সেকেন্ড হওয়া ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই সবার পরিবারের সাথে এখন কথা বলতে ব্যস্ত। মিলিয়ার যারা একসাথে হয়ে কিছুক্ষণ ছবি তুললো মন ভরে। দুজনেই যেন একই রকম সাজগোজ আর সেলফি নিয়ে আলাদা জগতে চলে যায়। ছবি তোলা শেষ করে মিলি বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে যারা আপু? আমি তোমাকে অনেক মিস করেছিলাম। যারা এবার বীরের পাশে গিয়ে বীরের বাহু ধরেই বলে, কানাডা গিয়েছিলাম, ওখান থেকেই আমার দেখা হলো আমার হ্যান্ডসামের সাথে। ওহো, লাভি রাভি মোমেন্ট। ইয়া। মম অনেক খুঁজেছে তোমাকে, এখনো লোক লাগিয়ে রেখেছে, খুঁজেই পায় না। কিভাবে পাবে শুনি? আমার পাশে কে আছে জানিস? ওয়ান অ্যান্ড অনলি মাফিয়া আরহাম খান বীর, যার খাঁচা থেকে আমাকে মুক্তি করা সম্ভব না। হেসে দিল মিলি। মায়া জারার মুখের দিকে তাকালো। জারার মুখে যে হাসি ফুটে উঠেছে ওটা বীরের জন্য সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায়। তবে কি যারা সত্যি বীরকে ভালোবাসে নাকি স্বার্থসিদ্ধির পর ছেড়ে দিবে? মায়া যা শিওর জানে না যে রাজের সাথে যারা শুধু মজা নিয়েছিল। ওটারও কারণ আছে। একসময় সোনালি যারাকে রাজের পেছনে লেলিয়ে দিয়েছিল। যারাকে উস্কানি দিয়েছিল রাজের আগে পিছিয়ে থাকতে। তাই তো যারা সবসময় রাজকে বেবি বলতে বলতে এখন মুখস্থ হয়ে গেছে। এদিকে রাজ যারাকে 2 টাকার পাত্তা না দিলেও যারাকে নিয়ে মজা ওড়াতো খুব। এগুলো মায়া খুব বেশি না জানলেও পারিবারিক যোগাযোগের কারণে অনুমান করতে পারে। সন্ধ্যায় সবাই মিলে চলে এলো শপিং মলে। সবাই আসলেও এখানে আসতে পারেনি মালিনী, সোনালী, মোহন সর্দার ও আহান সর্দার। তাদের নিজস্ব কাজ পড়ে গেছে, ওনারা আসেনি বলেই মাহমুদ সর্দার নিজেও আসেনি। তিনি আজ তার বাবা ও প্রথম স্ত্রীর কবরস্থানের দিকে গেছেন। ওখান থেকে তাজের সাথে দেখা করবেন। সবাই শপিং মলে এসে নিজেদের মতো এদিক ওদিক জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সবার প্রথমে মেয়েরা মিলে পোশাকের দিকে নজর দিল। মায়ের প্রিয় রং অনুসারে সবাই নীল রঙের শাড়ি আর লেহেঙ্গা দেখছে। মায়ের সামনে এক একটা লেহেঙ্গা এনে দেওয়া হচ্ছে। রাজ প্রত্যেকটাতেই না না করছে। এবার হিয়া একটা লেহেঙ্গা দিয়েই বলে, এটা অনেক সুন্দর, ভাবিকে মানাবে। রাজ নাক মুখ কুঁচকেই বলে। না, এটা ভালো লাগছে না। এরপর সিয়া আরেকটা বেনারসি শাড়ি এনে মায়ের গায়ের উপর দিয়েই বলে, এটাতে তো পুরো বউ বউ লাগছে। আমার বউ কি তোমাদের কাছে অবিবাহিত মনে হয়? সিয়া আহামক হয়ে গেল। আদ্র মৃদু হাসলো সিয়ার এমন কথা শুনে। হিয়া তো জোরে জোরে হেসে দেয়। সিয়া চোখ বড় বড় করেই বলে, হাসবি না তুই, তোর কাজ কর। তোর কথা শুনে হাসি পাই।
কেমন ডাক্তার হবি তুই? তোর কথা শুনলেই তো এক্ষুনি সবাই হেসে দেয়। তোকে ভাবতে হবে না আমার ডাক্তার হওয়া নিয়ে। আসছে আমার ডাক্তার হওয়া নিয়ে দেখতে। নিজে তো কোনো কেরিয়ার নিয়ে ভাবে না, আবার আমার কেরিয়ার নিয়ে খোঁচা মারে। আমার কেরিয়ার নিয়ে ভাববো না আমি, তাতে তোর বাপের কি? আমার বাপটাই যে তোর বাপ, তাই আমার যত চিন্তা। আসছে আমার বাপকে নিয়ে চিন্তা করতে। কি এমন করবি ডাক্তার হয়ে শুনি? বাবাকে কয়বেলা চিকিৎসা করবি বসে বসে? বাবাকে চিকিৎসা করাবো, অন্যদেরকেও চিকিৎসা করে বাবার পাশে দাঁড়াবো। তোর মতো উপন্যাসের বই নিয়ে বাবার পাশে বসে থাকবো না। বাবার কোনো কাজে এলি না, শুধু শুধু আমার সাথে তোকে আনা। কি বলতে চাচ্ছিস তুই? এটাই যে আমি একা এলেই ভালো হতো। আগাছা হয়ে এলি কোন দুঃখে? আমার ঠিক 5 মিনিট পর তোকে কেন আসতে হলো? সবাই হাঁ হয়ে ঝগড়া দেখছে। রাজ বিড়বিড় করেই বলে। পাপ করলো আমার বাপ, ঝগড়া লাগাচ্ছে তার কন্যারা। রৌদ্র এবার আজও কানে কানেই বলে। এরা দুই বোন যেভাবে ঝগড়া লাগিয়ে দিয়েছে, মনে তো হয় না আমরা ভাইয়েরা বিয়ের পর বাড়িতে টিকতে পারবো। দুই বোন হয়ে যাবে আবার দুই যা। এরাই বাড়িটাকে প্রাণ ফিরিয়ে দিবে। আমরা সবাই তো কাজে ব্যস্ত থাকি। দিন শেষে এদের এই খুনসুটি দেখলে শান্তি পাবে বাবা। রৌদ্র হাসলো শুধু। আজর কথার মাঝে ভুল কিছু ছিল না। এরা দুই বোন একসাথে থাকলে আসলেই বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখবে। এছাড়া তার হিয়া পাখিকে সে যেমন ভালোবাসে, আদ্র তার ঠিক প্রেয়সীকে ভালোবাসে। দুই বোনের ঝগড়া বাড়তেই থাকে। এক সময় না পেরে আজ উঠে ওদের দিকে এগিয়ে এসেই বলে। বোন, তোরা সর, আমি আমার বউয়ের জন্য ব্রাইডাল ড্রেস সিলেক্ট করব। বীর খোঁচা মেরে বলে। এটা আগে করতে পারলি না? আবে শালা, বোনেদের প্রায়োরিটি দিতে গিয়ে যে মাথা ব্যথার কারণ হয়ে যাবে, এটা কি জানতাম? সিয়ার হিয়া আবারও শুরু করলো। হিয়া বলে ওঠে। তোর জন্য এগুলো শুনতে হলো। সিয়াও কি কম নাকি? সেও বলে। তোর জন্য শুনতে হয়েছে। তুই আমাকে খোঁচা মেরে কথা বলেছিস। তুই কি আমাকে ছেড়ে দিয়েছিস? তুইও তো আমাকে আগাছা বলেছিস। তোর লজ্জা করে না তোর বোনকে অপমান করতে? তোর যদি লজ্জা না করে তাহলে আমি একা লজ্জা করে কি করব? হিয়া আবারও কিছু বলতে দেবে রাজ বলে। আবার শুরু হয়ে গেল। মায়া এবার দুজনকেই থামিয়ে বলে। আমি এক একটা দেখছি, তোমরা বলো কোনটা ভালো লাগছে। মন্ত্রীমশাইয়ের পছন্দ বাদ। তাহলে আমারও রিসেপশনে পার্টি করা লাগবে না, এক রাত এখানে পার করতে হবে। দুই বোনের একজন আরেকজনের পছন্দ মূল্যায়ন করে না। মিলি, যারা আর মৌ এদের কাণ্ড দেখছে আর হাসছে। মিলি আর যারা এদের কাণ্ডে অবগত, কারণ এর আগেও এমন অহরহ ঘটনা দেখেছে এরা। অবগত না শুধু মৌ, মায়া ও কয়েকদিন ধরে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। অনেক কষ্টে একটা লেহেঙ্গা পছন্দ করলো সবাই মিলে। এদের এই ড্রেস নিতে গিয়ে যে কাণ্ড ঘটলো তাতে শোরুমের লোকেরা বিরক্ত। ওরাই এবার সাহায্য করলো মায়া ড্রেস বাছাইয়ের কাজে। সবার জন্য ড্রেস নিয়ে এবার সবাই কসমেটিক্সের দিকে গেল। যে যার মতো পছন্দের প্রোডাক্ট নিতে ব্যস্ত। যারা একটা লিপস্টিক নিয়ে আয়নার সামনে এসে ঠোঁটে দিয়ে চেক করছে। সবার জন্য ড্রেস নিয়ে এবার সবাই কসমেটিক্সের দিকে গেল। যে যার মতো পছন্দের প্রোডাক্ট নিতে ব্যস্ত। যারা একটা লিপস্টিক নিয়ে আয়নার সামনে সে ঠোঁটে দিয়ে চেক করছে। মুখটাকে একটু পাউট করে নেয় যারা। চুম্বন আকৃতির করে নিজেকে আয়নায় দেখার কারণে অনেক মানুষই তাকিয়ে আছে সেদিকে। বীর হিংস্র হয়ে যায় সাথে সাথে। রাজের নজর বীরের দিকে যেতেই রাজ লক্ষ্য করে তাকালো বীরের নিশানা অনুযায়ী। যারা কিভাবে করতে দেখে রাজ বুঝে গেল। অতঃপর মায়ের দিকে তাকিয়ে মায়াকে দেখে মৃদু হেসে গাইল। জরা জরা কিসমে কিসমে কিসমে, জরা জরা টাচ মি টাচ মি টাচ মি। বাকি গানটুকু গাওয়ার আগে রাজের পায়ে লাথি মারল বীর। রাজ নাটকীয় ভঙ্গিতেই বলে। আউচ! অব্দি শালা, মন্ত্রী হয়ে আমি সম্মান করতো দুলা ভাইকে। রাগ তোর মন্ত্রী, তুই মন্ত্রী তো আমি মাফিয়া। তোর সাহস হয় কিভাবে আমার জানেমানকে নিয়ে গান গাওয়ার, তাও আবার নোংরা ইঙ্গিতে? কিছুক্ষণ অবাক চাহনি দিয়ে বাকিটা বুঝতে পেরে রাজ টেডি হাসি দিয়ে বলে। শালা বাবু, আমি তো আমার বউকে ইঙ্গিত দিয়ে দুষ্ট মনে মিষ্টি গান থুড়ি, মিষ্টি মনে দুষ্ট গাচ্ছিলাম। তোর বউয়ের নাম যদি গানের লাইনে থাকে, এটা আমার দোষ কিসের? এটা রাইটারের দোষ।
তুই শালা আসলেই লুচ্চা। যারা বীরের দিকে তাকিয়ে দেখতে পায় বীর কতটা রেগে আছে। বীরকে আরো রাগিয়ে দিতে যারা রাজকে উদ্দেশ্য করেই বলে, রাজ বেবি, আমাকে লিপস্টিকে কেমন লাগছে? রাজ মায়ের দিকে তাকিয়ে শুকনো চোখ খিলেই বলে, আমার বউকে দেখি কুল পাই না, তোমাকে দেখতে যাবো কোন দুঃখে শুনি? তোর মাফিয়াকে জিজ্ঞেস করলেই পারো। যারা মুখ ভেঙচি দিয়েই বলে, ওই মাফিয়া এসবে ইন্টারেস্টেড থোড়াই না দেখায়। ওনার তো খালি গুলি নিয়ে মানুষের খুলি উড়ানোর শান্তি। মায়া এবার ফুঁসে উঠেছে, সেও কি কম কিছুতে? মোটেও না। মায়া এবার আশেপাশে তাকালো, বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম যুবক আছে এই মলে। তাদের নজর কিছুটা হলেও এইদিকে আছে। মায়া লিপস্টিক দিয়ে নিজেও আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে। মায়া ইচ্ছে করেই কিছু যুবকের সামনে নিজেকে লিপস্টিক দিয়ে চেক করে নিচ্ছে। আশেপাশে যুবকরা তাকিয়েছে মায়ের দিকে। এটা দেখে রাজ হাত মুঠ করে উঠে দাঁড়ালো। মায়ের কাছে সে মায়াকে পেছন থেকে আলতো আলিঙ্গন করে আয়নায় তাকায়। এই বিষয়টা সম্পর্কে ধারণা হয়ে গেল সবার। রাজ্যে জেলাস, এটা বুঝতে অসুবিধা হলো না কারণ। মায়া মৃদু হেসে রাজের দিকে ঘুরে বলে, এই লিপস্টিক নিলে কেমন হবে মন্ত্রীমশাই? রাজ মায়ের ঠোঁটের দিকে তাকালো, অতঃপর মায়াকে নিজের কাঁধে করে নিয়ে চলে গেল ট্রায়াল রুমে। যাওয়ার সময় হাতে একটা পারফিউম নিল। ট্রায়াল রুমে ঢোকার আগে যুবকগুলোর দিকে স্প্রে করে দিল, তাও আবার সবার চোখে। যুবক তিনজন চোখ বন্ধ করে ছোটাছুটি করছে। পিয়াসার তারেক এসে ওদের সাহায্য করে। ট্রায়াল রুমের ভেতরে এসে রাজ দরজা বন্ধ করে দেয়। মায়া ভ্রু কুঁচকেই বলে, এখানে আনলেন কেন? ড্রেস তো সিলেক্ট হয়েই গেছে। লিপস্টিক সিলেক্ট বাকি আছে। বলেই রাজ মায়ের ওষ্ঠ আঁকড়ে দেয়। মিনিট 5 পরে ছেড়ে দিয়েই বলে, টেস্ট গুড। এই ব্র্যান্ডের লিপস্টিক নেবে, স্ট্রবেরি ফ্লেভার আছে, তোমার ওষ্ঠের সাথে স্ট্রবেরি টেস্টও হয়ে যাবে। মায়া কিছু বলল না। রাজ মায়ের মুখটা তো হাতে নিয়ে আলতো করে ধরে কপালে ওষ্ঠ ছুঁয়ে বলে, তুমি ব্যতীত অন্য কোনো নারীর দিকে আমি চোখ তুলেও তাকাতে পারি না মায়াবতী। আর জীবনের সর্বস্ব জুড়ি এক নারী জায়গা করে নিয়েছে। মায়া হেসে দেয়। রাজ মায়ের নাকে নাক ঘষেই বলে, তুমি না আমি শূন্য, তুমি আছো বিধে আমি পূর্ণ। আমিও মন্ত্রীমশাই। রাজ মায়াকে ছেড়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। হিয়া অবাক হয়েই বলে, লিপস্টিক চেক করতেও ট্রায়াল রুমে যাওয়া লাগে? হিয়া কথাটি আসতে বলেও পাশে দাঁড়িয়ে থাকা রুদ্র শুনে নেয়। হিয়ার দিকে তাকিয়ে ধীর কণ্ঠেই বলে, তুই চাইলে আমিও তোর লিপস্টিক সিলেক্ট করে দিতে পারি, ঠিক ওদের মতোই। হিয়া রাগী দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে বলে, নষ্ট পুরুষ, কথাবার্তা নষ্ট হয়, পাশ থেকে সরে যান। বলেই অন্যদিকে চলে যায় হিয়া। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের জন্য কিছু সিলেক্ট করে। এরপর এক একজন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। যে যার মতো বাসায় চলে এসেছে। বিড়ার যারা বাগান বাড়িতে এসেছে। বাড়িতে এসেই যারাকে সোফায় ফেলে তার উপর ভিড় ঝুঁকে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে। যারা দু হাত শক্ত করে ধরে রেখেছে বীর। যারার মুখের দিকে রাগী দৃষ্টি দিয়েই বলে, তোকে অতিরিক্ত ভালোবাসি বলে গায়ে হাত তুলতে পারি না, আর এখনও বিয়ে করিনি বলেই তোর সাথে জোর জবরদস্তি দেখাচ্ছি না। কিন্তু জানেমান, তোর ডানা তো দেখছি একটু বেশি উড়ছে। বলে যাচ্ছিস আমি কে? মাফিয়া আরহাম খান বীর, যে মানুষের জীবন নিয়ে নেয় এক তুড়িতে, তবে আমাকে কিছুই করতে পারবে না। বীর যারাকে আরো শক্ত করে ধরে যারা চোখ খিচে বন্ধ করে। বীর এবার হিসিয়ে বলে, একবার ওদের অনুষ্ঠান শেষ হোক, এরপর তোকে পার্মানেন্ট আমার করে নিব। পারবে না তুমি। আমার আর তোমার মাঝে দেওয়াল আছে বীর। আমার ক্ষমতার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, তাই তো যত বড় শক্ত দেওয়াল আমাদের মাঝে থাকুক সব ভেঙে গুড়িয়ে দেব। জোর করে ভালোবাসার অধিকার কেন চাও? কারণ তুমি আপনি ভালোবাসা দেবে না তাই। বীরের কণ্ঠ স্বাভাবিক হয়ে এলো, তাই যারাও নরম কণ্ঠেই বলে, কেউ দূরে যেতে চাইলে তাকে দূরে যেতে দিতে হয়। তাহলে যে শূন্য হারিয়ে নিজেকে নিঃস্ব করে দেওয়া হয়, আমি হতে চাই এই নিঃস্ব জীবনের মালিক। একদিন আফসোস করবে এই নিঃস্ব জীবনের জন্য। তুমি আমাকে চাইবে না, বরং গ্রহণ করবে নিঃস্ব জীবনকে। সেই একদিন আসার আগে যেন আমার মরণ ঘটে। বীর। বীর কোনো কথা না বলে যারাকে ছেড়ে দিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতেই বলে, আমার ভালোবাসা থেকে পালাই করে না, তাহলে পাবে আমার থেকে মরণ ব্যাধি যন্ত্রণা।
সবাই ঘুমিয়ে যাওয়ার পর মায়া কল করে রুবিকে। রুবি জানিয়েছে আজ সোনালি ওদের কোম্পানিতে গিয়েছিল। মায়া মেসেজ করে দেয় সে ফ্রি হলে কল দিবে। পাশে তাকিয়ে দেখলো রাজ গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে সে ব্যালকনিতে আসে। রুবিকে কল দিতেই রুবি ধরলো। মায়া প্রশ্ন করে, ওই মহিলা আমার ওখানে কেন গিয়েছিল? আজ আমি এখানে এসে আমাকে মোহনা বলে ডাকে। আমি তো মোহনাকে চিনি না, তাই অনেকবার বলেছি যে আমি মোহনা না, আমার নাম রুবি। অদ্ভুত ব্যাপার, উনি মানতেই নারাজ। আমি বারংবার বলেছি এই কোম্পানিতে মোহনা বলে কেউ নেই। উনি শেষমেশ আমাকে মোহনা হিসেবে দেখছেন। মায়া মৃদু হাসলো। সোনালির ইনভেস্টিগেশনে গরমিল করে ফেলেছে। মায়াকে সর্দার বাড়ির বউ হিসেবে জানে, আর মোহনাকে খুঁজতে গিয়ে অন্য নারীকে ধরে নিল। মায়া দীর্ঘশ্বাস নিয়ে বলে, এরপর অনেক কষ্টে বুঝালাম আমি রুবি। তারপর উনি আমি নাম পাল্টেছি। হয়তো আমার অভিমান বেড়েছে, কি আবুল তাবুল কথা। এরপর আবার অফার করলেন। কিসের অফার? এই যে আমি আমার হক আদায় করতে সর্দার বাড়িতে যাব। আমার পুতুল বর নাকি বিয়ে করেছে। আমাকে ওখানে গিয়ে আমার বরের থেকে বউয়ের মর্যাদা নিতে হবে। আমার নামে নাকি সম্পত্তিও আছে, ওগুলো রাজত্ব আমি করব। আমার দাদু নাকি এটা বলে গিয়েছে যে আমার সাথে আমার পুতুল বরের বড় হলে বিয়ে হবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ম্যাম, এই মোহনা কে? আর এই মোহনা আমার পুতুল বর কোথায় পেল? অনেক কষ্টে তাকে তাড়িয়েছি। যাওয়ার সময় উনি বলেছেন আমাকে সময় দেবে। যাওয়ার সময় উনি আমাকে বলেছেন আমাকে সময় দেবে। আমি যদি রাজি থাকি তবে আমাকে উনি হেল্প করবে। এই সমস্ত কথা আমার মাথার ওপর দিয়ে গেল। তার ওপর আমার আম্মুকে প্রশ্ন করতে সে তো হেসেই দেয়, বলে আমার দাদু এমন কিছু করেনি। আর আমার পুতুল বর থাকলে এত ঘটা করে পাত্রপক্ষ ডাকতেন না। মায়া নিজেও হেসে দেয়। মায়াকে ভেবে রুবিকে মোহনা বলে দাবি করেছে সবাই। আসলে খেলাটা ঘুরিয়ে অন্যদিকে যাচ্ছে। সোনালি এখন চাই রাজের জীবনকে ধ্বংস করতে, তাই তো সে মোহনা সর্দারকে খোঁজ করছে। এবার সবকিছু পরিষ্কার হলো। মোহনাকে এনে মায়ের সাথে দণ্ড বাঁধাবে। সতীন সতীন খেলা খেলতে চায় সোনালি, ঠিক যেমন নিজেও খেলেছিল। মায়া মনে মনেই বলে, এবার তো এই সতীন সতীন খেলা হবে না মিসেস সোনালি, এবার সতীন সতীন অভিনয় হবে, যেটা দিয়ে আপনাকে বরবাদ করে দিব। রুবি কোনো উত্তর পেল না, তাই নিজেই বলে, হ্যালো ম্যাম, শুনছেন? শুনছি। শোনো রুবি, আমি একটা অফার দিচ্ছি তোমাকে। কিসের অফার ম্যাম? তুমি মোহনা সেজেই ওই মহিলার সাথে কথাতে রাজি হও। বাট ম্যাম, কে এই মোহনা যে আমি রাজি হব? ধীরে ধীরে জানতে পারবে। আর একটা কথা, তুমি এখানে তোমার পুতুল বর রূপে যাকে দেখবে তার থেকে দূরত্ব বজায় রাখবে। শুধু সোনালির কথাগুলো শুনে আমাকে জানিয়ে দিবে। তোমার কাজ এখন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার ঘরে এসে আমার পিছনে ঘটা কুটকাচালিগুলোর আপডেট দেওয়া। রুবির মাথার উপর দিয়ে গেল সবকিছু। শুধু রুবি এটুকুই বলে, ওই মহিলা কি আপনার কেউ হয় ম্যাম? আমার স্বামীর কাকার সেকেন্ড ওয়াইফ। এত পেঁচিয়ে বলার কি আছে? বুঝলো না রুবি। হয়তো নিজেদের ব্যক্তিগত ব্যাপার, তাতে রুবির কি? সে তো যাবে মায়াকে সাহায্য করতে। মাস গেলে মোটা অঙ্কের টাকা পাবে। আর মায়া যেভাবে রুবিকে মাইন্ডলি সাপোর্ট করে, এটা অনেকেই করে না। আজকাল মায়ের মতো সাহায্যকারী খুব কম চোখে মেলে। একটু সার্ভিস পেতে গেলে একটু তো কিছু রিটার্ন দিতেও হবে। রুবি পাবেও না মায়ের মুখের উপর না করতে। মায়া যে রাগী, না জানে চাকরি থেকে বের করে দেয়, এমন ভয় হওয়াটাই স্বাভাবিক। তাই রুবি রাজি হলো মায়ের প্রস্তাবে। জানালো, আমি আসবো ম্যাম। কালকেই ওই মহিলাকে কল দিয়ে বলবে তুমি তোমার পুতুল বরের থেকে অধিকার আদায় করতে চাও। ওকে ম্যাম। এরপর কি হয় আমাকে টেক্সট দিও। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দেই, ওই পুতুল বরের কাছে ঘেঁষারও চেষ্টা করবে না, এর ফল খুব খারাপ হবে।
এই মায়া যেমন মায়াবতী হতে জানে, ঠিক তেমনি হিংস্রবতীর রূপ নিয়ে রক্তবতী হতেও পারে। রবি শুকনো ঠকিলে বলে। মনে থাকবে ম্যাম, আমি আপনার কথার বিরুদ্ধে যাব না। মায়া কল কেটে দেয়। রবি স্বস্তির দম নিল। কাল থেকে নতুন রূপে নতুন পরিবেশে যাবে। বেচারি জানেও না সে যেখানে যাচ্ছে ওটা তারই প্রেমিকের বাড়ি। সেই প্রেমিক যে তাকে ধোকা দিয়ে ফুর্তি করছে, আর সে যাকে কাল পুতুল বর বলবে সে আসলে মন্ত্রী শাওমির রাজ। জানলে হয়তো এখনই ভয়তে কেঁপে উঠত। পার্লারে এসেছে মায়া, যারা, সিয়া, হিয়া, মৌমিলি। গার্লস গ্রুপ সব এক জায়গায় বসে আছে। সবাই সাজবে, এরপর চলে যাবে কমিউনিটি সেন্টারে। সিয়া, হিয়া, মৌমিলি এরা অন্যদিকে সাজতে ব্যস্ত। যারা একাই অনেক ভালো সাজতে পারে, তাই সে কারো হেল্প নিল না। মায়াকে সাজানো শেষ। যারা এটা দেখে বাকিদের দিকে এক পলক তাকিয়ে মায়ের কাছে এলো। মায়া যারাকে দেখে মৃদু হাসলো। যারা কাছের দরজাটা হালকা ভিড়িয়ে বলে, আমি তো বীরের থেকে কোনো ক্লুই পাচ্ছি না, এমনি এমনি ধরা দিলাম ওর কাছে। মায়া হাতে থাকা চুড়িগুলো দেখছে আর বলছে, আমার মন্ত্রীমশাই আর ভাই এরা খুবই ধূর্ত, কোনো কিছু খুঁজে পাওয়া এত সহজ না। শুধু কি ওরা, ওই আদ্র আর রুদ্র এদের সাথে সামিল আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা সবাই পড়ে আছি ওই সোনালির বরবাদ করতে, কিন্তু ওরা চারজন কেন ওদের প্রতি পদে সাহায্য করছে এইটাও বুঝতে পারছি না। আমার তো ইচ্ছা করছে এখনই ওই সোনালিকে খুন করে দেই। শুধু তুমি একা না, আমিও চাই ওই কালনাগিনীকে নিজের হাতে শেষ করে দিতে, যে আমার বাবা মাকে খুন করে আমার সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করতে চায়। তবুও তো তোমার বাবার পাওয়ার তুমি পেয়েছো। এটা সম্ভব হয়েছে কারণ তুমি আমাকে গোপনে সাহায্য করেছো। মায়া মৃদু হাসে। যারা এবার প্রশ্ন করে, তুমি কেন রাজকে সরাসরি প্রশ্ন করছো না? মন্ত্রীমশাই আমাকে কিছুই জানাবে না, তার মাঝে অন্য কিছু ঘুরছে। আমি দেখেছি বিষয়টি, আমি কেন মন্ত্রীমশাইকে অ্যাকসেপ্ট করলাম, কতটুকু কি জেনেছি, এগুলো নিয়ে যেন তার আগ্রহ দেখানোই নেই। উল্টো আমি কিছু বলতে গেলে সে এড়িয়ে যায়। প্যানিক নিও না, ঠিক হয়ে যাবে। মায়া রাগের সাথে উঠে দাঁড়ায়। সামনে থাকা টেবিলে শক্ত করে বাড়ি দিয়ে বলে, কিভাবে বলছো প্যানিক না নিতে? তোমার বাবা মায়ের মৃত্যুতে তোমার মধ্যে কি যাচ্ছে এটা আমি অবশ্যই উপলব্ধি করি, কিন্তু আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে এটা কি কেউ বুঝবে? আমি নিজ চোখে দেখেছি আমার মাকে অত্যাচারিত হতে। আমি আমার মাকে বাঁচাতে গেলে উল্টো আমার উপরেই পাল্টা আঘাত করা হতো। কত সহ্য করেছি তুমি জানো? যে বয়সে বাবা মায়ের একসাথে ভালোবাসা পাবো, সেই বয়সে আমি বাবাকে দেখতাম মাকে অবহেলা নির্যাতন করতে। আমার বলতেও বুক কাঁপে। আমার বাবা আমার মাকে কালো বলে অবজ্ঞা করত। আমার মায়ের প্রেগনেন্ট অবস্থায় আমাদের বাড়ি ছাড়া করুণা করেনি ওই রাতে কেউ। আমাকে লাথি মেরে বের করা হয়। আমাকে আমার মাকে ট্রাক দিয়ে আমার সামনে মারা হয়। ভাগ্যিস ভাই এসেছিল, না হলে তো আমার বোনকে পেতাম না। আমার এখানেই একটা খটকা লাগছে যে আন্টিকে যদি বীর পেয়েই থাকে তাহলে মৌকে বাঁচাতে পারলেও আন্টিকে কোথায় রাখলো? ভাই তো জানালো মাকে নাকি হাসপাতালে রেখে যাওয়া হয়। মায়ের মৃত্যু হয়। বোনকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে ভাই পারেনি মাকে নিয়ে কোনো ব্যবস্থা করতে। এটা সত্যি যে বোনের তখন খারাপ অবস্থা ছিল। ট্রাকের ধাক্কায় অনেক জোরেই লাগে, বোনের সমস্যা হয়। সাথে আমিও ভেঙে পড়ি, মানসিকভাবে অনেক ঝামেলা করি। আমাকে অ্যাসাইলামে পাঠানো হয়েছিল আর বোনকে নিজের কাছে রেখেছিল। তাই মায়ের কবর কোথায় কেউ জানে না। আমার কেন জানি মনে হয় ভেতরে কিছু তো একটা রহস্য আছে, না হলে সব রকম চেষ্টা করেও কেন আমরা ওই মহিলাকে নিজেদের আস্থানায় আনতে পারছি না? কেন বারবার রুদ্র আর রাজ মিলে ওদেরকে বাঁচাচ্ছে? এটা আমারও মনে হয় কিছু তো একটা কারণ আছেই। কয়েকবার তুমি আর আমি আড়ালে ওই মহিলাকে ট্র্যাপে ফেলতে চেয়েছি, কিন্তু সব রকমভাবেই বিফল হয়ে যায়। এটা জানতে হবে আমাদের। তাছাড়া আয়রাকে কেন বিয়ে করতে চেয়েছিল মন্ত্রীমশাই, এটাও একটা পয়েন্ট। এগুলো জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? আমি তো সবার পিছনেই স্পাই লাগিয়েছি। সোনালি ছাড়া কারোর স্পাই সঠিকভাবে তথ্য দিতে পারেনি। শুধু এইটুকুই জেনেছি রুদ্র একজন সিক্রেট সিআইডি অফিসার।
সেও কি তবে কোনো রহস্যের উদ্ঘাটন করছে? এটা তো শিওর ইনভেস্ট করছে ও, কিন্তু কি নিয়ে এটা জানা সম্ভব না। ওদের সবকিছু গোপনে চলে, কেউ কারো সিক্রেট ফাঁস করে না। ওরা আরো কিছু বলতে দিবে, মৌ এসে দরজা খুলেই বলে, তোমাদের হলো? আমাদের স্বাদ শেষ। আমাদেরও হয়েছে। বলেই বের হয় সবাই। কমিউনিটি সেন্টারের সামনে এসে হাজির হলো সব মেয়েরা। শুধু আসেনি যারা ও বীরের সাথে আসবে। যারা আসতে চাইছে না, আসলেই সোনালির সম্মুখীন হতে হবে। বর্তমানে সোনালির সম্মুখীন হওয়াটাও বিপজ্জনক, কারণ সোনালি জানে যারা তার হয়ে কাজ করে। রাজকে নিজের জালে না রেখে পালিয়ে যাওয়ার পর আবার বীরের পাশে যারাকে দেখলে কি রিয়াকশন দিবে, এটা ভাবতেই যারার গা শিউরে উঠছে। যারার বাবা মাফিয়া থাকে, সেই সূত্রে যারাও মাফিয়া হয়েছে। সোনালি হতে সাহায্য করেছিল, কিন্তু যারার বাবার যে ক্ষমতা ওটা সোনালির দখলেই বেশি। না হলে কি আর সোনালি এত কিছু করতে পারতো? এই মহিলা অনেক মানুষের জীবন ধ্বংস করেছে। সবকিছুর টার্গেটে ছিল মায়ের মা, মানে শাহাদা পারভিন। শাহাদা পারভিনকে মোহন সর্দার দু চোখেও সহ্য করতে পারতো না। এটার সুযোগ দিয়েই মায়ের জীবন ধ্বংস করলো সোনালি। মায়ের গাড়ি থেকে নামতেই রাজ এসে মায়ের হাত ধরে নেয়। রাজ সাদা আর গোল্ডেনের কম্বিনেশনে শেরওয়ানি পরেছে, মায়া পরনে গারনের লেহেঙ্গা। দুজনে ফুল দিয়ে সাজানো রাস্তার ওপর দিয়ে দাঁড়িয়ে চারপাশ থেকে অনেকেই ফুল ছিটিয়ে দিচ্ছে দুজনের দিকে। রাজ আর মায়া একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। এর মধ্যে রাজ সবাইকে অবাক করে মায়াকে কোলে নেয়। এটা দেখে সবাই অবাক হলেও খুশিতে হাততালি দেয়। ক্যামেরা বন্দি করে নিল সাংবাদিক ও ক্যামেরাম্যান। সরাসরি লাইভও হচ্ছে, অনেকে অনেক ধরনের মন্তব্য দিচ্ছে। কেউ কেউ বলছে মেড ফর ইচ আদার, তো কেউ বলছে ঢং। এগুলা সব লোক দেখানো কাজ, দুদিন পর তালাক হয়ে যাবে। কেউ কারো মন্তব্যে পাত্তা দিল না। মিডিয়ার কাজ তো সাংবাদিক করবেই, তারা পাবলিক ফিগারদের সমস্ত কিছু যেভাবেই হোক ভাইরাল করবে। বাকিটা মন্তব্য দিয়ে রটানো জনগণের মর্জি। মায়াকে কোলে করে নিয়ে হাঁটছে রাজ। মায়া রাজের বুকে আলতো চাপড় দিয়ে বলে, লোকজন দেখছে তো, দেখুক। কি বলবে তারা? অনেকে কটূক্তি করবে তো। অনেকে অনেক কিছু বলে মায়াবতী, কান দেওয়ার সময় আমার নেই। আমি তো আমার বউকে নিয়ে প্রতিটা মুহূর্ত আলাদাভাবে কাটাতে চাই। তাই এই ছোট্ট জীবনটাতে লোকের পরোয়া করে সুখ কেন তাড়িয়ে দেব? মায়া কোনো কিছু বলল না, সেও তো লোকের পরোয়া করে না। মায়া রাজের কোলে করে সেন্টারের ভেতরে ঢুকছে আর কল্পনা করছে দূরে দাঁড়িয়ে আছে শাহানা পারভিন। মায়ার চোখ চিকচিক করে, পানি জমেছে। রাজের মুখ গুজে জমে থাকা পানিটা মুছে নেয়। অনেকেই এটা দেখেও মন্তব্য দিয়ে দিল। ভেতরের যন্ত্রণা বুঝছে মায়া শুধু একাই। রাজ তবে তার বুক শীতল ভাব অনুভব করে। মুখে কিছু না বললেও মায়ের পিঠের কাছে থাকা হাতটা শক্ত করে ধরে মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মায়া মাথা উঠিয়ে রাজের দিকে তাকালো। রাজ হেসে দিয়েই বলে, আমি আমার মায়াবতীর পাশে সবসময় আছি, তার চোখের পানি মুছে মুখের হাসির কারণ হতে। মায়াকে ওর আসনে বসিয়ে পাশের আসনে বসলো রাজ। এক এক করে সবাই উপস্থিত হলো। তারা ফুলের তোড়া দিয়ে দুজনকে স্বাগতম জানাচ্ছে। সামনে থাকা স্টেজে উঠে এলো এক যুবক। এই সেন্টারের কেউ হবে, মাইক হাতে অ্যানাউন্স করছে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের মাঝে এখন আমাদের হার্ট টাচিং কাপলদের জন্য ডান্স পারফরমেন্স করে দেখানো হবে। শুরুতেই ডান্স করতে আসছে আমাদের সর্দার মহলের ইয়াং হার্ট টাচিং বয় রুদ্রদীপ রুদ্র। বলেই যুবকটি চলে যায় স্টেজের দিকে। আলো নিভে গেল, সাথে সাথে রং বেরঙের বাতি জ্বলতে থাকে। এরপরই মিউজিক বেজে উঠল। মিউজিকের তালে স্টেজে কয়েকজন যুবক যুবতী এসে দাঁড়ালো। ওদের মাঝখান থেকে মিউজিকের সাথে পেছন দিক থেকে পা ঘুরিয়ে সবার সামনে ফিরল রুদ্র। সবাই হাততালি দিল রুদ্রকে দেখে। অনেকে তো আছে রুদ্রকে দেখে সিটি বাজালো। প্রায় যুবতীর মনের মাঝে বাস করা যুবক স্টেজে এসেছে বলে কথা। আগুন জ্বালানো একজনের মনে, সে আর কেউ না, এই নষ্ট পুরুষের হিয়া পাখি। রুদ্র সবাইকে একবার দেখে নিয়ে গানের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। गुड़ियों का नशा प्यार से, नशा सबसे नशीला है।
जिसे देखो ये वो हुस्न की बारिश का किला है। इशक के नाम पे करते सभी आज राजलीला है। मैं करूँ तो सारा ক্যারেক্টার ঢিলা है हो मैं करूँ तो सारा ক্যারেক্টার ঢিলা है। গানটার সাথে ডান্সের সময় রুদ্র বারবার তাকিয়েছে হিয়ার দিকে, যেন হিয়াকে ইঙ্গিত দিয়ে ডান্স করছে। এর মাঝে রোজের পাশে সে ডান্স করছে জেসি। হিয়ার দেহে তো এবার আগুন লেগে গেল, গা শিউরে উঠছে রাগে। সহ্য করতে না পেরে অন্যদিকে ফিরে চশমা ঠিক করলো, তাকাবে না এই যুবকটির দিকে। তো ডান্স শেষ করে সোজা মায়া রাজের দিকে এলো, রাজকে জড়িয়ে ধরেই বলে। কংগ্রাচুলেশন ব্রো। রাজ মৃদু হেসেই বলে। নেক্সট টাইম জোর লাখ। রুদ্র মৃদু হেসে এদিক ওদিক তাকালো, হিয়াকে কোথাও পেল না। হিয়াকে দেখেছিল সে কি সুন্দর অভিনয় করে তার হিয়া পাখির। নিখুঁত অভিনয় করে এড়িয়ে গেল রুদ্রকে, কিন্তু সবকিছুর পর করে রেখেছে রুদ্র। হেসে দিয়ে অন্যদিকে চলে গেল রুদ্র। রুদ্র যেতেই রাজ মায়ের দিকে এগিয়ে এলো পিয়াস ও মৌ। পিয়াস রাজকে জড়িয়ে ধরে আর মৌ মায়াকে। রাজ পিয়াসের উদ্দেশ্যেই বলে। আজকে তোমাদের ওয়েডিং পার্টি করলে সমস্যা কি ছিল? এখানে আমাদের সাথে তোমাদের বিয়ের অনুষ্ঠানটা হলে আমার মায়াবতী আরও বেশি খুশি হতো। তুমি রাজি হলে না। পিয়াস মৃদু হেসে দেয়, সে যতই কেউ তাকে দয়া দেখাতে আসুক, নিজের ক্ষমতার বাইরে যাওয়াটা তার বিবেকের ব্যাপার। পিয়াস এতটা বিলাস জীবন কাটায়নি কখনো। মৌকে তার স্বল্প আয়ের জীবনে চালাতে পারবে। এখন বিয়ের পরপর যদি অন্যের আশ্রয়ে বিলাসিতা পায়, তাহলে মৌকে স্বামী হিসেবে সে কিছুই দিতে পারবে না। এইসব আরো নানান চিন্তা করে পিয়াস আজকে নিজেদের নামটা অনুষ্ঠানে রাখতে চায়নি। পিয়াসের পরিকল্পনা ছোট, সে ভেবে রেখেছে নিজের বাসায় মোটামুটি কিছু রান্না করে শুধু এই সর্দার পরিবারকেই খাওয়াবে। এটা মৌকে রাতেই বলেছে, মৌ তাতেই সন্তুষ্ট। পিয়াস রাজের কথার উত্তর না দিলেও মৌ বলে। আমার স্বামীর যতটুকু সাধ্য আমি তাতে সুখে থাকতে চাই জিজু। আমরা যে ছোট অনুষ্ঠান করব, তুমি না হয় তাতেই সামিল থাকবে। রাজ গোল মুখভঙ্গি করে বলে। ও, তার মানে তোমাদের প্ল্যান আছে? আমি তো ভেবেছি আমার প্রিয় বেবি নিরামিষ। এসব বিয়ে প্রেম বউকে হ্যাপি বলছি না। আমি আমার প্রিয় বেবিকে ট্রেনিং দেব। এখন তো দেখছি আমার প্রিয় বেবির পেটে পেটে অনেক কিছু। সবাই হেসে দেয়। মৌ মায়ের হাতে একটা র্যাপিং করা বক্স দিয়েই বলে। আমাদের তরফ থেকে ছোট্ট উপহার আপু। মায়া উপহার নিয়েই বলে। আমার বোনের ভালোবাসা আমার কাছে অনেক বড়। সামনে স্টেজে যুবকটি এসে অ্যানাউন্স করছে। এখন আপনাদের মাঝে ডান্স করবেন সর্দার পরিবারের এক সিঙ্গেল যুবক, যে তার মানুষকে সেবা দ্বারা রাখে সুস্থ, যার নীরবতায় থাকা মুচকি হাসিতে ঘন্টা বাজে নারীর মনে। তাহলে আর দেরি না, চলে আসুন ডক্টর অহর্নিশ আদ্র। সিয়া অবাকের সাথে তাকালো স্টেজের দিকে। আদ্র ডান্স করবে? কই, সে তো জানে না। আদ্র বেশ কিছুদিন সিয়াকে এড়িয়ে যাচ্ছে, এসে ধরে আদ্রর সাথে কথা বলছে না বললেই চলে। হসপিটালে সিয়া ক্লাস করার পর আদ্রর পাশাপাশি ঘোরে। আগের মতো আদ্র আর সিয়াকে পাত্তা দেয় না। আদ্র অবশ্যই এমন করে, হুট করে মুড দেখিয়ে আবার কখন জানে নিজে থেকে না পেরে চলে আসে। সিয়া তো প্রায়ই আদ্রকে সন্দেহ করে, খোঁজও নেই আশেপাশে, না বাজে কোনো দিক নেই আদ্রর মাঝে, কোনো নারী নেশা নেই। রুদ্রের মতো প্লে বয় না আদ্র, তাও কেন যেন এমন করে বুঝে না সে সিয়ার। আদ্র ডান্স ফ্লোরে আসে, সাথে দুপাশে দুটো মেয়ে। এই প্রথম আদ্র ডিজে মিউজিকের সাথে ডান্স করছে। মিউজিকের সাথে ডান্স করতে করতে গান বেজে উঠলো, গানের তালে সানগ্লাস চোখে দিয়ে ডান্স করছে আদ্র। আদ্র সানগ্লাস রাখার কারণে ওর দিকে লাইটের আলো বেশি রাখা হয়েছে। কালা চশমা গানেও যে আদ্র এইভাবে আশেপাশে সবার মন জয় করতে পারে, এটা ভাবনার বাইরে ছিল সিয়ার। সিয়া মনে মনে ফুসলো, চোখ এড়ালো না রাজের। হিয়া আর সিয়া তার দুই বোন আজ তার বিয়েতে জ্বলছে। এদেরকে জ্বলতে দেখে রাজ মুচকি হাসলো শুধু। আদ্র ডান্স শেষ করে রাজ মায়ার দিকে এসেই বলে। কংগ্রাচুলেশন ব্রো অ্যান্ড মায়াবতী। মায়াবতী অনলি ফর মি। নো, ইউ মিস্টেকলি সেড ইট। দাদু আমাদের সবাইকে মায়াবতী বলতে শিখিয়েছে। শুধু তোমার নজরে সে তোমার বউ, আর আমাদের নজরে আমার কলিজার বোন। রাজ মৃদু হাসে। মায়া ওদের কথা শুনে স্পষ্ট মায়া তাদের কাছে আছে থেকে ধরা পড়ে আছে।
কিছুই বলল না মায়া, শুধু আদ্রর কাছ থেকে উপহার নিল। আদ্র চলে গেল নিজের কাজে। রাজ দেখছে, সিয়া আদ্রকে দেখছে আর রাগে ফুঁসে উঠছে। সিয়া রাগ নিবারণ করতে না পেরে অন্যদিকে চলে গেল। হিয়াকে তো অনেক আগে যেতে দেখেছে ওই দিকটায়। এখন আবার সিয়া রাজ বিড়বিড় করেই বলে, এই দুটো আবার কোন ঝগড়া বাঁধবে আল্লাহ জানে। আমি গিয়ে সামলাই, নাহলে ঝামেলা আছে। রাজকে উঠে অন্য কোথাও যেতে দেখে মায়া প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? একটু ঘুরে আসছে। মামুদ তার চোখ রাঙিয়ে বললেন, তোমার বিয়ের অনুষ্ঠান আজ, একটু স্থির হতে পারো না? যে বউ বউ করে কান ফাটিয়ে দাও, আজ আবার তাকে ছেড়ে এই উঠে যাচ্ছ? রাজ চবোদক উচ্চারণ করেই বলে, এমনভাবে বলছো যেন আমার বউকে রেখে আমি আরেকটা বউ আনতে যাচ্ছি। বৌসম্মত অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে হয় তারই ব্যবস্থা করতে যাচ্ছে। এখন লক্ষ্মী বাবার মতো এদিকটা দেখো, আমি আসছি। মামুদ চাইলেও পারছে না রাজকে কিছু বলতে। অবশ্য তিনি বললেই বা কখন? কিছু একটা বলতে নিলেই রাজ পাল্টা জবাব এমনভাবে দেয় যেন তার মুখটাই বন্ধ হয়ে যায়। সিয়া সে হিয়ার পাশে দাঁড়ালো। দুজনেই সেন্টারের এক কোনায় রেলিং ধরে দাঁড়িয়ে। হিয়ার নিশানা দূর আকাশের দিকে, চশমা চোখে আকাশটা দেখতে ব্যস্ত। সিয়া ওর পেছনে এসে উল্টো দিক হয়ে আঙুল খুঁজছে। কিছুক্ষণ নীরবতা পালন করে সিয়া বলে, এরা দুই ভাই নিজেকে কিভাবে বলতো? ভ্রুকুটি করে হিয়া বলে, দুলাভাই কোথায়? একা ওই লম্পট লোকটা নিজেকে মহান কিছু ভাবে। দেখলি না কেমন ধীরে ধীরে করে নাচলো? তুই তো শুধু তার নাচ দেখেই চলে এলি। আমি তো এতদিন যাকে নিরামিষ ভাবতাম তাকেও নাচতে দেখলাম। হিয়া আশ্চর্যের সাথে পেছন ফিরল। সিয়ার মুখটা দেখে হেসে দিয়েই বলে, আরো গর্ব কর তুই। তোর হবু স্বামী নাকি অনেস্ট। কতবার বললাম পুরুষ মানুষ মানেই ঝামেলার। খোঁচা মারলি তুই। আমি তোর কাছে আমার কষ্ট শেয়ার করতে এসেছি। তোকে আমি আগেই সতর্ক করেছি। আমারই ভুল তোর মতো বান্দর মার্কা বোনের কাছে মনের কষ্ট শেয়ার করতে আসা। আসতে গেলি কেন রে আমার কাছে? আমি বলেছিলাম আসতে। রাজ দৌড়ে সে এদের ঝগড়া দেখে মাথায় হাত দাও একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ ঝগড়ার সূচনা হলো মাত্র। মাত্রাতিরিক্ত কিছু হয়নি। সিয়া পাল্টা কিছু বলতে নিবে, রাজ হাততালি দিয়েই বলে, আরে বাহ, আমার দুই বোন থেকে সেই বুদ্ধিমান। আমার বোন হয়ে নাকি গোবর ঠেসা তোদের মাথায়। আমি তোদের নিয়ে গর্ববোধ করবো কি করে বলতো? হিয়া চশমা ঠিক করে রাজের দিকে ফিরল। সিয়া রাজকে উদ্দেশ্য করেই বলে, ও ঝগড়া বদলে আমি কি করব? হিয়া কিছু বলতে নিবে, রাজ বলে, আমি জানি তোরা কেন কষ্ট পেয়েছিস। দুজনেই অবাক চাহনি দিল। রাজ মৃদু হেসেই বলে, বিয়ে করেছি মানে এই না যে বউ বউ করতে করতে বোনদের ভুলে যাব। ওরা দুই বোন এসে রাজের দুই বাহুতে জায়গা করে নেয়। রাজ দুই বোনের মাথায় হাত রেখেই বলে, তোরা দুই বোন আমার কলিজার একাংশ। আমার বোনের অনেক শখ ছিল, যেটা তোরা দুজনে এসে পূরণ করে দিলে। দুই বোন মুচকি হাসে। মাহমুদ সর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে ভেতরে চলে যান। এসেছিলেন রাজকে আড়ালে কিছু বলতে। রাজে এই দুই বোনের মন ভালো করতে এসেছে এটা বুঝতে পারেননি প্রথমে। মাহমুদ সর্দারের মনে পড়ে পুরনো এক স্মৃতি। তখন রাজের বয়স 6। বাড়িতে তখন ছিল রোহিণী খান, মালিনীর যমজ বোন, রাজের আপন মা। শাড়ি পরে বাড়িতে ঘুরঘুর করতো রোহিণী। এখন যেটা ওদের মিটিং রুম, ওই রুমটায় এক সময় রোহিণী কাজ করত। ফর্মুলা নিয়ে ওখানে তার সব কাজ। রোহিণী মাটিতে ব্যবহারের জন্য সার বানাতে থাকে। তখন রাজ এসে রোহিণীর শাড়ির আঁচল টেনে টেনে বলতো, মা মা, আমাকে একটা বোন এনে দাও না, আমি বোন নিয়ে খেলা করব। আমার একা লাগে মা। রোহিণী হেসে দিয়ে বলতো, আল্লাহ চাইলে আমার স্বামীর বাবার একটা না দুইটা বোন আসবে, কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। আমি যে এই ফর্মুলা বানাচ্ছি এটা যে অনেক গুরুত্বপূর্ণ। রাজ প্রশ্নের উকি দিয়ে দেখে নাকে আঙুল দিয়ে বলে, কি বৃষ্টির গন্ধ, এটা দিয়ে কি করে? এটা কৃষিকাজে ব্যবহার করতে হয়। মাটিতে দিলে গাছ বৃদ্ধি হতে সময় নেবে না। যে সবজি আমরা পাবো ওগুলো ভেজাল মুক্ত। আজকাল সবজিতে ফলে কত ভেজাল,
এগুলো থেকে রেহাই পেতেই ফর্মুলা। আর এই যে শিশি দেখছো, এটা পানিতে দিতে হবে মাছ চাষের জন্য। এখানে এক এক শিশি এক এক কাজের। এই পচা গন্ধের জন্য বোন আনবে না তুমি? রোহিণী খান হেসে দেয় উচ্চস্বরে, সাথে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মাহমুদ সর্দার হেসে দিতেন। কত মূল্যবান জিনিস, আর তার ছেলে তখন নাক সিটকাত। আজ ওটার উদ্ধরেই রাজের যত সময় ব্যয়, সেই সময়টা কতই না মধুর ছিল। মাহমুদ সর্দার নিজের কাজ ছেড়ে বাড়িতে এসে বউ সন্তান নিয়ে হাসি আনন্দে দিন কাটাতেন। এক দুর্ঘটনা সব পরিবর্তন করে দেয়। রোহিণী মারা যায়, রাজ নিশ্চুপ হয়ে যায়। মাহমুদ সর্দার বাড়িতে আসতে চাইতেন না। স্ত্রীর মৃত্যু, স্ত্রীর স্মৃতি তাকে কুরে কুরে খেত। না পেরে মহসিন সর্দার মালিনীর সাথে বিয়ে দিয়ে দিলেন মাহমুদ সর্দারকে। বিয়ের পরেও মাহমুদ সর্দার বাড়িতে তেমন আসতেন না। একই রূপে বউ পেলেও ভালোবাসা তো একজনের মাঝেই ছিল। রাজ না পেল তার মায়ের ভালোবাসা, আর না পেল বাবার। কষ্টে কষ্টে ছেলেটা তার একা একা জীবন কাটায়। এরপর আহান সর্দারের স্ত্রী অবনী তার বান্ধবী শাহানা পারভিনের সাথে মোহন সর্দারের বিবাহ ঠিক করে। বিয়েটা ঠিক মূলত মহসিন সর্দার করেনি, অবন্তী শুধু সাহায্যকারী ছিল। শাহানা পারভিন আসার পর সবকিছু স্বাভাবিক হয়। রাজ এক মাতৃত্বের স্বাদ পায়। শাহানা পারভিন রাজকে আগলে রাখে। ভাইয়ের বিয়ের কারণে মাহমুদ সর্দার কয়েকদিন বাড়িতে থাকতেন। এছাড়া প্রায়ই তিনি রোহিণীর কবরস্থানের আশেপাশে আর কাজ নিয়েই থাকতেন। মোহন সর্দারের বিবাহের বছর এক পর মহসিন সর্দার মারা যান। এভাবে কি থেকে কি হয়ে গেল সময়ের কারণে যেন কেউই ধরতে পারল না। চোখের পানি মুছে মাহমুদ সর্দার বর্তমান নিয়েই ভাবলেন। ভেবেই দীর্ঘশ্বাস নিলেন। রাজ কার থেকে বঞ্চিয়ে ছিল আর কার থেকে পেল, সবই যে নিয়তি। মাহমুদ সর্দার আজও তার প্রিয়তমা স্ত্রীকে ভুলতে পারলেন না। রোহিণী খান যে কিনা নিজের স্বপ্ন পূরণের সাথে ঘর সংসার সামলাতে পারত, আর তারই বোন মালিনী খান, তারই বিপরীত চরিত্র। কোনো দিকে তার মনোযোগ নেই, কেমন যেন নিজ ভাবনার ব্যক্তি তিনি। এমন না যে মাহমুদ সর্দার তাকে বুঝতে চাননি। স্বামী হিসেবে তিনি মালিনীকেও যথেষ্ট সম্মান দিতে চেয়েছিলেন, নিয়তিকে মেনে নিয়েছিলেন, কিন্তু মালিনীর ব্যবহার তাকে বিষণ্ণ করে দিত। মাহমুদ সর্দার চশমা চোখে দিয়ে আবারও চলে গেলেন অনুষ্ঠানের দিকে। রাজ দেখলো তার বাবাকে যেতে। রাজ মৃদু হেসেই বলে, তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিই, কেউ যদি দেখবি একটু আঘাত করছে, তাদেরকে তোরও একই নিয়মে পাল্টা আঘাত করবি। দুই বোন অবাক হয়ে বলে, মানে? আরে বোকা বোনেরা আমার, তোদেরকে যে বিষয়টা আঘাত করেছে, তোরা কি চাস না তারা আঘাত পাক? হিয়া চুপ থাকলেও সিয়া ক্ষিপ্ত হয়ে বলে, হ্যাঁ চাই তো। আমি তো ওনার এইসব ব্যবহারে বিরক্ত। তুই এবার তাকে বিরক্ত করে দে, কিভাবে? যেভাবে তোকে রাগিয়ে দেয় ঠিক সেইভাবে। সিয়া কিছুক্ষণ ভাবলো, ভেবেই বলল, ডান্স করবো নাকি? কিন্তু আমি তো একটু গোলুমলু। হিয়ার মতো স্লিম হলেও না হয় মানাতো। একটু গোলুমলু, তাতে কি এমন হয় শুনি? ঘেপসি মোটেও তো না। হিয়ার থেকে প্রশংসা পেয়ে সিয়া অবাক। রাজ হাসলো শুধু। সিয়া হিয়ার হাত ধরেই বলল, তাহলে তুইও পার্টনার নিয়ে নাচ করবি? আমি কোন দুঃখে নাচতে যাব? আমার মনে থরি না আগুন জ্বলে। রাজ দুজনের মাঝে হাত উঁচিয়ে দুজনকে শান্ত করেই বলে, তোরা এবার ঠিক কর এখানে দোকান আজ করবি, আমি গেলাম। কিন্তু আমার বিয়ের মতো এই অনুষ্ঠান ভণ্ড করবি না, বলে দিলাম। বলেই রাজ চলে গেল। সিয়া রাজকে যেতে দেখে বলে, তুই যে রুদ্র ভাইয়াকে দেখে জ্বলিস, এটা মনে হয় আমি জানি না। ফালতু কথা বলবি না। তোর ওই নষ্ট হবু দেবরের জন্য আমি জ্বলি না। নাটক করবি না কিন্তু হিয়া। আমি কিন্তু তোর বোন হই, তোর মন পড়তে জানি। কি এমন উদ্ধার করেছিস মন পড়ে? শোন হিয়া, ভাইয়া কিন্তু ভালোই বলেছে, আমাদের এটা করাই উচিত। না হলে ওরা শুধু কষ্ট দিয়ে যাবে, আর আমাদের কষ্ট পেতেই হবে। এখন আমি অন্তত বারবার কষ্টে থাকতে চাই না, তাই আমি নাচতে যাচ্ছি। তুই কি করবি তোর ব্যাপার। পার্টনার কোথায় পাবো শুনি? অরহ জেন্টলম্যান আছে এই পার্টিতে, তোর কি নজরে নেই? মনে মনে হিয়া বলে, একজনকে দেখেই কুল পায় না, বাকিদের কি দেখবো? স্বাভাবিক কণ্ঠেই বলে, খেয়াল করিনি আমি। চল তাহলে।
সিয়া আর হিয়া পার্টনার খুঁজতে থাকে। এদিক ওদিক তাকিয়ে দেখলো ওদের দিকেই দুজন যুবক চেয়ে আছে। দৃষ্টি এমন যে এরা শুধু অনুষ্ঠানে সিয়া আর হিয়াকেই চেনে। সিয়া এবার হিয়ার কাঁধে হাত রেখেই বলে, ওদেরকে দেখছিস? হিয়া পরখ করে দেখেই বলল, সামনেই তো আছে, কেমন যেন লুচ্চা লুচ্চা দেখতে। আরে রাখ তো লুচ্চা, ডান্স তো পারবে। আরে কেমন বাজে নজরে আছে, দেখতে পাচ্ছিস না? নাকি আমার মতো তোরও চশমা লাগবে? শোন হিয়া, লুচ্চা ছেলেরা ডান্স করে অনেক সুন্দর, আর 5 মিনিটের জন্যই তো ডান্স। তুই আর আমি আহামরি নাচতে জানি নাকি? পারফেক্ট নাচতেও ওরা আমাদের সাহায্য করবে। ঠিক হবে কি শিয়া? আলবাত হবে। আর ওরা আমাদের সাথে অসভ্যতা করতেও পারবে না। মন্ত্রীর বোন আমরা, কিছু করলে ভাই ওদের হাত টুকরো টুকরো করে দেবে। দুনিয়ার সব মানুষ জেনে রাখছে আমরা কার বোন। জানা দরকার, চলো তো। সিয়া আর হিয়া ওদের কাছে গেল। রুদ্র ভ্রু উঁচিয়ে দেখছে দুজন যুবকের সাথে সিয়া আর হিয়াকে কথা বলতে। রুদ্র ইশারা করে আদ্রকেই বলে, ওরা ওখানে কি করছে? গন্ডগোল পাকাতে চাইছে হয়তো। ছেলে দুজন সুবিধার না ভাই, একটাকে আমি চিনি খুব ভালো করে, বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, রোজ রাতে নষ্টামি করে। তার সাথেই তোর হিয়া পাখি কথা বলছে। এই দিকে তোকে যেন কি বলে? নষ্ট পুরুষ। মুখটা পাংশুটে করে বলে রুদ্র। আদ্র মৃদু হাসে। রুদ্র হিয়ার দিকে তাকিয়েই বলে, অন্যরা করলে প্রেম লীলা, আর আমি করলেই ক্যারেক্টার ঢিলা। আদ্র আর রুদ্র নজর রাখছে সিয়া ও হিয়ার উপর। এর মাঝেই চারপাশ অন্ধকার ছেয়ে গেছে। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পারছে না। সবাই তোড়জোড় শুরু করে দিল কি হয়েছে জানার জন্য। এর মাঝে সবার চোখে মুখে লাল নীল সবুজ রঙের ছোট ছোট আলোর দেখা মেলে। ডান্স ফ্লোরে দেখা যায় দুজন যুবতীর, যাদের এন্ট্রির সাথে আলোকিত হয় পরিবেশ। সবাই হাততালি দিল। দুই যুবকটিকে দেখে রাজ সিটি বাজিয়েই বলে, সাব্বাস আমার বোনেরা। মায়া চোখটা কুঁচকে রাজের দিকে ফিরল। এদের বিষয়টা মায়া তেমন ভালো কিছুই জানে না। নিজের প্রতিশোধে এতটাই মশগুল যে এসব খোঁজ নেওয়া হয় না। সিয়া আর হিয়া ডান্স ফ্লোরে সে ডান্স শুরু করে। নাচের মাঝেই পেছন থেকে দুজন যুবক আসে। সিয়ার হাত ধরে একজন, হিয়ার হাত ধরে আর একজন গানের সাথে পারফর্ম করছে, যেটা দেখে চোখে মুখে হিংস্রতা প্রকাশ পায় দুজন যুবকের। আদ্র ওর চশমা ঠিক করে তাকালো সিয়ার দিকে। রুদ্র তাকিয়ে আছে হিয়ার বাম হাতের কাঁধের দিকে। লেহেঙ্গার ওড়নাটা বেশ খানিকটা ঝুঁকে আছে। হিয়ার একটু অসচেতন হলেই যেন পড়ে যাবে। এদিকে হিয়ার পার্টনার হিয়ার কাঁধে হাত রেখেছে। তার নজর যেন বিশ্রী। সে নিচে থেকেই চায় হিয়ার ওড়নাটা খুলে যাক। রুদ্র হাত মুষ্টিবদ্ধ করে আছে। দৃষ্টি এড়ায়নি মায়া ও রাজেরও। রাজ যেই উঠতে যাবে মায়া ওকে আটকে দিয়েই বলে, লাভ রিভেন্স লাভ পার্টনারের মাঝেই সীমিত থাকা ভালো। রাজ মায়ের কথা শুনে নিজেকে সামলে রুদ্রের দিকে তাকালো। রুদ্রের হাত মুষ্টি দেখে বুঝে গেল মায়ের কথা। ছেড়ে দিল বোনের সুরক্ষা অন্যজনের হাতে। যার কাছে বোনকে বিয়ে দেবে কিছুদিন পর, তাকে একটু পরীক্ষা করাই যাক। একা বোন কেন চোখের পানি ফেলবে? আদ্র রক্তিম দৃষ্টি দিয়ে রুদ্রের পাশে এসেই বলে, আজকের রাতে আমরা কেবিনের পাশে ফাঁকা আছে, তুই ব্যবস্থা করলে ওখানে ফ্রিতে কারো অপারেশন করাতে পারি। রুদ্র আর চোখে আদ্রকে দেখে মৃদু হাসলো। অতঃপর তাকালো ডান্স ফ্লোরের দিকে। হিয়ার ওড়না নামার আগেই ও ডান্সের মাঝে হাত উঁচিয়ে সামনে নিয়েছে। হিয়াও রাগের সাথে তাকালো ওর ডান্স পার্টনারের দিকে। মন তো চাচ্ছে এখানেই পুঁতে দিতে, কিন্তু রুদ্রকে দেখাতেই এত নাটক। ডান্স শেষ হতেই হিয়া ওর পায়ের হিল দিয়ে যুবকটির পায়ের ওপর দিল এক চাপ। যুবকটি ব্যথায় কুঁকিয়ে ওঠে, পা ধরে বসে পড়ে। হিয়া মুখে হাত দিয়ে বলে, আমি দুঃখিত, বুঝতে পারিনি এইভাবে লেগে যাবে। সিয়াও কম না। এতক্ষণ তার কোমরে হাত দিয়ে যাওয়া যুবকটার 12টা বাজিয়ে দিল। যুবকটি যখন সিয়ার দিকে হেসে হেসে তাকালো, সিয়ার সঙ্গে সঙ্গে ওকে ল্যাং মেরে ফেলে দিল। দৃশ্য চোখ এড়ায়নি আদ্রের। মৃদু হেসেই বলে, এই সামান্য শাস্তি তো
তার প্রাপ্য নয় প্রেয়সী। হি ডিজার্ভ মোর পানিশমেন্ট ফর টাচ মাই লাভ। সিয়া আর হিয়া ওদেরকে না উঠিয়ে নিচে নেমে আসে। রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে দুই বোন, তারপর মায়াকে জড়িয়ে ধরেই বলে, তুমি আমাদের বারবি ডল ভাবি, দেখতে একদম ডলের মতো। মায়া সহানুভূতির হাসি দিল। রাজ মায়ের দিকে তাকিয়ে বলে, তোদের এই ডল ভাবি আমাকে কখন করে কেল? বিড়বিড় করে বলা কথা শুনতে পেল না কেউই। সবাই যার যার জায়গায় চলে যেতেই ডান্স ফ্লোরে চলে আসে আরও এক জুটি। ব্ল্যাক স্যুট পরে উল্টো দিক ফিরে ডান্স করছে সে। অনেকেই তাকে চিনলেও চিনতে পারছে না মালিনী ও সোনালি। গানের তালে যেই সে পেছনে ফিরে মালিনী হেসে দিয়েই বলে, বীর বাবা। সোনালির কোনো ভাবান্তর দেখায়নি। বীর নাচ করছে, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, চেহারা হে মাশাল্লাহ, नैनो पे नैनो का प्यारा है माशाल्लाह, तुझको चुराया है पाया है ये जहां। বীরের সাথে থাকা মেয়েটির মুখ এতক্ষণ পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। এবার সেও মুখ থেকে টান দিয়ে কাপড়টা খুলে এবার ঝটকায় খেলো সোনালি। চোখ বড় বড় করেই বলে, যারা যারা नाचते থাকে माशाल्लाह माशाल्लाह, चेहरा ही माशाल्लाह, रंग तेरे इश्क का गहरा है माशाल्लाह, तुझको चुराया है पाया है ये जहां। যারা সে বীরকে জড়িয়ে ধরে ডান্স করে। এটা দেখে মাথায় যেন বজ্রপাত পড়লো সোনালির মাথায়। বীর এই চাহনি দেখে যারাকে আরো শক্ত করে আলিঙ্গন করে নেয়। রাজমায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, এভাবে চিপকাচিপকি করছে তোমার ভাই, আর আমি তোমার একটু হাত ধরলেও দোষ হয়ে যায়? শাট আপ মন্ত্রীমশাই, আমার ভাই এমন ছিল না, এই চিপকু এসে বানিয়ে দিয়েছে ওকে। আসলে শালা আমার ছিল, প্রেমের দিক থেকে ছিল আলো ভোলা। এখন দেখো কেমন ডান্স দিচ্ছে ঝাঁকানাকা। মায়া চোখ রাঙিয়ে তাকালো। মাহমুদ সর্দার রাজের পেছন থেকে এসে বিড়বিড়িয়ে বলে, তাণ্ডব শুরু হলো বলে ছেলের বিয়েতে কি শান্তি মতো আনন্দ করতেও পারবো না নাকি? তোমার বউ আর তার পরিবার তোমাকে সুখে রাখতে চায় না, যেহেতু তুমি সুখে থাকবে কিভাবে বলো? আমার বউয়ের পরিবারের বড় ঝামেলা তুমি। এই ঝামেলা কি পৃথিবীতে আনার পেছনে আসল দোষী তো তুমিই বাবা। মাহমুদ সর্দার কপাল চাপড়লেন। এসেছিলেন ছেলের থেকে সান্ত্বনা নিতে, ছেলে আরো বেশি তাকে গুলিয়ে দিচ্ছে। অবশ্য তার জীবনে আসা ব্যক্তিগুলো কেমন গুলিয়ে যাওয়ার মতো। এই যে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী দুজনেই যমজ ছিলেন। তারা এক ঝামেলা, নিজের বাড়িতে আর এক ঝামেলা। মোহন সর্দার তো উটকো ঝামেলা বলতো। শাহানা পারভিনের তরফ থেকে এলো মায়া, এরপর সোনালীকে বিয়ে করে এলো মিহির ও মিলি। এদিকে মাহমুদ সর্দারের শালার ছেলের সাথে মোহন সর্দারের শালের মেয়ের সম্পর্ক, তার উপর আবার সোনালী চালছে আরেক চাল। এগুলোর মাঝে তার আছে তার লাগামহীন পুত্র, তার দুই কন্যা, আবার তারই বাবার দ্বিতীয় পক্ষের নাতনিদের দিয়ে গলে যাচ্ছে। বেচারা বৃদ্ধ লোকটার জীবন খেটে হয়ে গেছে। বীর যারা ডান্স শেষ করে নিচে নেমে আসে। বীর নামার সময় ওর স্যুট ঠিক করে নেয়। যারা বীরের পাশেই আছে, যারা একটু ভয়তেই আছে। বীর যারার হাত ধরে শক্ত মুখভাব নিয়ে এগিয়ে গেল মায়েরাজের দিকে। রাজকে জড়িয়ে ধরে বীর মায়াকে জড়িয়ে ধরেই বলে, সোনালী এক পা এগোতে নেবে, বীর হাতের ধুরি বাজালো। ঠিক সেই সাথেই এগিয়ে এলো কিছু গার্ড দেখে সোনালী চুপসে গেল। পেছু থেকে একজন গার্ড কিছু বক্স নিয়ে আসে। বক্সগুলো নিয়েই মাহমুদ সর্দারের সামনে রাখে। এক একজন গার্ড এক একটা বক্স খুলতেই গহনা দেখা যায়। ডায়মন্ডের নেকলেস দেখে ভ্রু কুচকে এলো সবার। এরপর আরো কিছু আছে, এইগুলো দিয়ে বীর বলে, বোনের শ্বশুরবাড়ির লোকেদের সাথে প্রথমবার সাক্ষাৎ করলাম, ভাই হিসেবে কিছু দেওয়া তো আমার প্রাপ্য। মাথায় কিছু ঢুকলো না মালিনী ও সোনালী ও মোহন সর্দারের। এছাড়া সিয়া, হিয়া ও মিলি এরাও কিছু বুঝলো না, কারণ বীর তো সম্পর্কে তাদের মামাতো ভাই। ভাইয়ের বোন মানে তো তাদেরও বোন। তাহলে এতদিন একে কোথায় রেখেছিল? হিয়া এসে সিয়াকে বিড়বিড় করেই বলে, আচ্ছা, ভাবির তো বয়স বেশ ভালোই। ভাবির জন্মের সময় কি আমাদের কেউ জানতো না? কারণ বাচ্চাদের মধ্যে আমরাই তো লাস্ট পয়দা হয়েছি। শুনেছি বীর ভাইয়ের কোনো ভাই বোন নেই। এই বোন কোথা থেকে আসলো? আসমান থেকে টপকে পড়েছে, ঠিক তোর মতো।
তুই যেমন আমার পর অপ্রয়োজনে এসেছিস ঠিক তেমন। ফালতু কথা বলবি না ভুটকি। চুপ কর শুটকি। আমি কি জানি নাকি এরা এইভাবে ভাই বোন হলো? তুইও যেদিন ডাউনলোড হয়েছিস আমিও ঠিক সেদিনই 5 মিনিট আগে ডাউনলোড হয়েছি। মূর্খ, তুই বড় হয়েও কোনো কাজের না। আসছে আমার শিক্ষিত রে। চুপ থাক, আগে শুনতে দে ওরা কি বলবে। হিয়া চশমা ঠিক করে মন দিল ওদের কথা শুনতে। মালিনী অবাক হয়ে বলে, তোর বোন মানে? এই মেয়ে কিভাবে তোর বোন হয়? বীর উল্টো ঘুরেই বলে, প্রথমত বোনকে এই মেয়ে নয় নিজের বৌমা বলতে শিখো বুবু। দ্বিতীয়ত আমার বোনকে আঘাত দেওয়ার চেষ্টাও করবে না। তোমার বোন হলে কিভাবে? তোমার বাবা মায়ের আরও সন্তান আছে বলে তো আমাদের জানা ছিল না। ওটা তো আমাদের বলো। সোনালির কথা শুনে বীর ফেলেনি হাসি দিয়ে বলে, রক্তের সম্পর্ক না থাকলেই ভাই বোনের সম্বন্ধ আমাদের গড়ে উঠেছে, এই বিষয়ে জানে আমার বাবা মা। মালিনী প্রকটি করে বলে, আমাদের তো জানায়নি। হয়তো খেয়াল ছিল না অথবা গুরুত্ব দেয়নি বিষয়টি, কারণ বোনকে যখন আমি আমার বাগান বাড়িতে স্থান দেই মাকে জানিয়ে দেই, বাবা আপত্তি করেনি। ওদের পরিচয় কি? আমার এক আন্টির সন্তান এরা। আন্টির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি আমার কাছে রেখেছি। এবার নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না যে আন্টিরাকে। আমার মা বাবাও এত কিউরিয়াস ছিল না যতটা তোমার আছে। দমে গেল সোনালি আর মালিনী। বীরের কথার মাঝেই ধারালো ভাব আছে। রাজের কথার মতো তেরা না, যেটা বলতে ওটাই শেষ কথা। যদিও রাজ নিজেও এমন, কিন্তু রাজের সাথে কথা বলতে গেলে একটু সাহস পাওয়া যায়। রাজ মানুষকে যতটা পরোয়া করে বীর তাও করে না। সোনালি এবার যারাকে উদ্দেশ্যে বলে, তোমাকে আমি কতবার কল করেছি, কোথায় ছিলি এতদিন? আমার কাছে বন্দি ছিল। আমার কোনো সমস্যা? বীরের থেকে এমন কথা শুনে সোনালি ভ্রু কুঁচকাল। মালিনীকে ইশারা করতেই মালিনী মিষ্টি হেসে এগিয়ে এসেই বলে, তুই কি ওকে ভালোবাসিস বীর বাবা? যারা তাকালো বীরের দিকে। ভালোবাসার কথা এখনো সে শোনায়নি। এতদিন তো শুধু দেখছে বীরকে অধিকার দেখাতে। ভালোবাসার কথা কি বলবে বীর? ভাবছে আর চেয়ে আছে, সেই সাথে বীরের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে সকলে। বীর যারার দিকে তাকিয়ে থেকেই বলে, ভালোবাসার কি কথা? এখন আমি তোমাদের মাঝে গান গেয়ে বিতরণ করব। মুখটা চুপসে গেল যারার। একটু ভালোবাসার কথা বলতেও পারলো না এই লোকটা। বীর যারার মাঝে এই চাহনি দেখে হেসে দেয়। রাজবীর বীর করেই বলে, প্রেমের জলে ভেসে মরবে, কিন্তু ডুব দিয়ে বুঝতে দিবে না ডুবে আছে। এরা কথা বাড়াবে এর মাঝে সোনালির কাছে কল আসে। সোনালি রিসিভ করে কিছু শুনতেই শয়তান নিয়ে হাসি দিল। রাজের দিকে তাকিয়ে বলে, ভিতরে আসতে দাও ওকে। সোনালি এবার সবার মাঝে দৃষ্টি আকর্ষণ করেই বলে, আচ্ছা এগুলো পরে দেখা যাবে, কিন্তু আজকে আমি সর্দার পরিবারের জন্য সবচেয়ে বড় উপহার এনেছি। এটা আগে সবাইকে দেখিয়ে দিই, যেটার জন্য এতদিন সবাই আমাকে দায়ী করেছে। আমি সেই দায়ভার থেকে নিজেকে হালকা করতে চাই। সোনালির চোখে বিন্দু পানির দেখা দিল। শাড়ির আঁচল দিয়ে পানিটা মুছেই বলে, আজকে আমি একটু হালকা হব। রাজ গলা খাকারি দিয়ে বলে, আপনি কবে ভারী ছিলেন? হালকা ছিলেন বলেই তো আমার কাকার গলায় লাফ দিয়ে বাদুরের মতো লটকে পড়লেন। মিটমিট করে হেসে দেয় আশেপাশে সবাই। মাহমুদ সর্দার নিজেও সবার আড়ালে হেসে দিলেন। ছেলের এই মুখের উপর করা অপমান কিছু কিছু সময় তাকেও বিনোদন দেয়। সোনালি হালকাকে সেই বলে, আজকের উপহারটা তোমার জন্য কিছু স্পেশাল রাজ। রাজের এক ভ্রু উঁচু হলো, সন্দেহ বাসা বাঁধল। কোন বিপদকে স্পেশাল জানাচ্ছে সোনালি বুঝলো না। সোনালি হাতটা গেটের দিকে তাক করেই বলে, আমাদের রাজের জীবনে আসা সেই ছোট্ট মেয়েটা, যাকে রাজ ছোটবেলায় পুতুল বউ বলে ডাকতো, এতদিন যে আমাদের থেকে দূরে থাকতো, অনেক খুঁজে পেয়েছি তাকে। আমাদের সর্দার বংশের প্রথম কন্যা মোহনা সর্দার। টাসকি খেলো রাজ ও বাড়ির যুবক সদস্য। এরা তো এসবে কিছুই জানতো না। রাজ আর চোখে একবার মায়াকে দেখে নিয়ে আবারও সামনে তাকালো। কমিউনিটি সেন্টারের গেট দিয়ে ভেতরে ঢুকলো রুবি। রুবিকে দেখে রাজ মুখটা পাংশুটে করে মায়ের দিকে ফিরেই বলে, অরিজিনাল বউর কর্মচারী কিনা আমার পুতুল বউ? মায়া রাজের দিকে ফিরে একটা টেডি হাসি দেয়।
রাজ চোখ ছোট ছোট করে মায়ের কানের কাছে মুখ নিয়েই বলে, খেলাটা যখন দুইটা বউ নিয়েই, তাহলে আমি দুইটা বউ নিয়ে না হয় খেললাম। মায়া চোখ রাঙিয়েই বলে, ওই মেয়ের দিকে তাকালে আপনার চোখ আমি উপড়ে ফেলবো মন্ত্রীমশাই। এতটা জলে তোমার মন? স্বামী হন আপনি আমার। আমি এমন কোনো আলাভোলা নারী না যে স্বামীর কুদৃষ্টি অন্য নারীর প্রতি দেখে মুখে কুলও পেতে থাকবো। আমি মায়াবতী হই স্বামীর ভালোবাসায়, কিন্তু হিংস্রবতী হই ধোকায়। রাজ মায়ের মুখে ফু দিয়ে বলে, আমার মায়াবতীর এই হিংস্র রূপ দেখে অন্য নারীর দিকে তাকানোর ইচ্ছেটাই আমার থাকে না। সোনালি ভ্রু কুঁচকে বলে, তোমার পুতুল বউ এসেছে রাজ, তুমি খুশি হওনি? সোনালি যাই মায়ের সাথে এখনই ঝামেলা বাঁধাতে, কিন্তু রাজ খেলা ঘুরিয়ে দিতে পিছুপা হলো না। রাজ এবার বিটকিল মার্কা হাসি দিয়ে বলে, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।